হ্যালো স্টুডেন্ট, আজ আমরা পার্টনারশিপ অ্যাকাউন্টসের অ্যাডমিশন অফ পার্টনার্সের একটা অঙ্ক করছি। তোমরা অঙ্কটা মন দিয়ে দেখো। আমি অঙ্কটা পড়ছি। এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস। X 75% and Y 25% respectively. Their balance sheet as on 31st December 1992 as follow. নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট দেয়া আছে বা ইনফরমেশান দেয়া আছে, সেগুলো আমি এখন পড়ছি। জেড ওয়াজ অ্যাডমিটেড অ্যাজ এ নিউ পার্টনার্স অন দ্য ফলোয়িং টার্মস। 1 নম্বর, the value of stock was to be increased to rupees 40,000 and that of land and building to be reduced by 25,000. Furniture was to be depreciated by 10%. Bad debt amounting to rupees 1750 was to be written off. The liability of workmen's compensation fund is determined at rupees 3,000. 2 number, Z was to admitted rupees Z was to pay rupees 15,000 to the existing partner as premium for goodwill for 20% of their future profit of the firm. He was also bring in capital equal to 1/4 of the combined adjusted capital of X and Y Limited. পার্টনার্স অ্যাকাউন্টের অঙ্ক করতে গেলে আমাদের মেনলি দুটো অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট খোলা দরকার। একটা অ্যাকাউন্ট হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, আর একটা অবশ্যই ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে হবে এবং ব্যালেন্স শিট খুলতে হবে। যদি প্রয়োজন পড়ে আমরা আরও অনেক অ্যাকাউন্ট খুলতে পারি। অ্যাডমিশন অফ পার্টনার্স যখন হবে তখন দেখা যাবে যে আমাদের হাতে যে এক্সিস্টিং ব্যালেন্স শিটটা আছে, ওই ব্যালেন্স শিটে যে সমস্ত অ্যাসেট এবং লায়াবিলিটি আছে তাদের বুক ভ্যালুগুলোর পরিবর্তন ঘটছে। এই পরিবর্তন বাড়তে পারে অথবা কমতে পারে, অর্থাৎ এই পরিবর্তনগুলোর ফলে আমাদের ফার্মের কিছু লস হতে পারে অথবা লাভ হতে পারে। এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টসটা হচ্ছে সেই অ্যাকাউন্ট, এটা একটা নমিনাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টসটার যদি আমাদের মনে হয় প্রফিট হচ্ছে, আমাদের কোনো চিন্তার দরকার নেই। প্রফিট হলে বা তোমার যদি মনে হয় ফার্মের লাভ হচ্ছে তাহলে ক্রেডিট দিকে লিখবে, আর যদি মনে হয় লস হচ্ছে তাহলে সেটাকে তুমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট দিকে লিখবে। যত কিছু পরিবর্তন হবে এগুলো লেখার পর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে বন্ধ করতে হবে। বন্ধ করার সময় এখানে প্রফিট অকার করতে পারে অথবা লসও অকার করতে পারে। যাই হোক না কেন, সেই প্রফিট এবং লসটাকে আমরা পুরানো পার্টনার্সদের মধ্যে পুরানো রেশিওতে মানে ওল্ড রেশিওতে ভাগাভাগি করে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করব এবং এর ফলে দেখা যাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর ক্যাপিটাল অ্যাকাউন্টে যে সমস্ত এর এফেক্ট পড়ল সেগুলো পড়ার পর ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে বন্ধ করে আমাদের বিডি এবং সিডি বের করতে হবে। বিডি সিডি বের করার পর আমরা চোখ বুজে ব্যালেন্স শিটে চলে যাব। ব্যালেন্স শিট দেখবে অটোমেটিক মিলে যাচ্ছে। দেখো লেখা আছে ভ্যালুয়েশন অফ স্টক ওয়াজ টু বি ইনক্রিজড টু 40,000। আমাদের ব্যালেন্স শিটে স্টকের পরিমাণ রয়েছে 35,000। এই স্টকটা বৃদ্ধি পেয়ে 40,000 হয়েছে, অর্থাৎ 5,000 টাকা স্টকের ভ্যালু বেড়েছে। এই 5,000 টাকা বেড়েছে স্টকের ভ্যালু, অর্থাৎ এটা ফার্মের পক্ষে ভালো, মানে প্রফিটের দিক। এই কারণে এটাকে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে 5,000 টাকা বাই স্টক বলে লিখতে হবে। ঠিক একইভাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে
রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই স্টক বলে 5,000 টাকা লিখতে হবে। ঠিক একইভাবে দেখো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টু বি রিডিউসড বাই 25%। ল্যান্ড এবং বিল্ডিংয়ের যা ভ্যালু রয়েছে 25,000, তার ফিগার 25% ফল করে গেছে, অর্থাৎ কমে গেছে। এটা ফার্মের পক্ষে ক্ষতিকারক দিক। এই কারণে এটাকে ডেবিট দিকে লিখব, টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। 25% মানে হচ্ছে 6,250 টাকা। ঠিক একইভাবে ফার্নিচার ডেপ্রিসিয়েট হয়েছে 10%। এটাও আমাদের পক্ষে লসের দিক, টু ফার্নিচার বলে ডেবিট দিকে লিখব। ফার্নিচার 5,000 টাকা রয়েছে, তার 10% 500 টাকা। ব্যাড ডেট অ্যামাউন্টিং টু রুপিস 1,750 ওয়াজ টু বি রিটেন অফ। অর্থাৎ আমাদের এখানে ডেটার্সদের কাছে পাওনা ছিল 16,000 টাকা, তার মধ্যে আমরা অলরেডি প্রভিশন করে রেখেছিলাম 1,000 টাকা। প্রভিশনের মানে কিন্তু যে আমরা এক্সপেক্ট করছিলাম কেউ আমাদের টাকা মেরে দেবে, কিন্তু সেটা মধ্যে আমরা এখন দেখতে পেলাম 1,700 টাকা ব্যাড হয়ে গেছে। এই 1,750 টাকাকে আমাদের ব্যাড করতে হবে। তার জন্য আমাদের ফার্স্ট টাইমে এই প্রভিশন যে 1,000 টাকাটা রয়েছে, এই 1,000 টাকাটাকে আমাদের অফ করতে হবে। এই প্রভিশনটা অ্যাসেট সাইডে দেখো মাইনাস করে রয়েছে, তার মানে এটা আসলে ক্রেডিট ব্যালেন্স। এই ক্রেডিট ব্যালেন্সকে ওঠাতে গেলে, ডিলিট করতে গেলে এটা আমাদেরকে ডেবিট করতে হবে এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে বাই এরপর আমাদের যে ডেটার্স রয়েছে, ডেটার্সের 16,000 টাকার মধ্যে পুরোপুরি 1,750 টাকা ব্যাড হয়ে গেল, টু সানডে ডেটার্স। লায়াবিলিটি ফর ওয়ার্কমেন্স কম্পেনসেশন ফান্ড এস্টিমেটেড 3,000। ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডের জন্য 5,000 টাকা আমাদের রিজার্ভ রয়েছে, কিন্তু আমরা এখন ক্যালকুলেশন করে দেখছি আমাদের ওটা 3,000 টাকা করতে হবে, অর্থাৎ আমাদের 2,000 টাকা কমাতে হবে। 2,000 টাকা কমাতে গেলে আমাদের ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডকে ডেবিট করতে হবে এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে বাই কম্পেনসেশন ফান্ড 2,000 টাকা। অর্থাৎ আমাদের যে 5,000 টাকার মধ্যে 3,000 টাকা স্ট্যান্ড করতে বলল, তার মধ্যে আমাদের 2,000 টাকা তাহলে কমাতে হবে। আমরা এই অ্যাকাউন্টগুলো করলাম। এরপর আমরা এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে বন্ধ করব। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে কিছু ফিগার পড়েছে এবং ক্রেডিট দিকে কিছু ফিগার পড়েছে। এই প্রত্যেকটা ফিগারই কিন্তু যে সমস্ত অ্যাসেট এবং লায়াবিলিটি চেঞ্জ হয়েছে, চেঞ্জ ভ্যালুগুলো আমরা লিখেছি। এই চেঞ্জের ফলে প্রফিটও হতে পারে, লসও হতে পারে। যাই হোক না কেন, সেই প্রফিট অথবা লসকে আমরা ওল্ড রেশিওতে পুরানো পার্টনারদের মধ্যে ভাগ করব। এখন আমি এই অ্যাকাউন্টসটাকে বন্ধ করছি। আমি একটা কথা একটু বলতে মিস করে গেছি। ব্যালেন্স শিটকে যদি তোমরা লক্ষ্য করো, তাহলে দেখবে ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে কিছু রিজার্ভ থাকতে পারে, কিছু প্রভিশন থাকতে পারে, কিছু প্রফিট লস অ্যাকাউন্টের ব্যালেন্স থাকতে পারে। রিজার্ভ, প্রফিট লস যাই থাকুক না কেন, এগুলো সব পুরনো পার্টনার্সদের পাওনা। সেরকম আমরা ভেবেছিলাম আমাদের ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডে আমরা 5,000 টাকা জমিয়ে রেখেছিলাম। এই টাকাটা
যখন যখন কম্পেনসেশন ফান্ডের আমাদের টাকা ডিস্ট্রিবিউট করতে হবে তখন দিতে হবে। যদি আদৌ ডিস্ট্রিবিউট করতে না হয় তাহলে এই টাকাটা পুরানো অংশীদারি কারবারের যারা পার্টনার আছেন সেই পার্টনাররা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। সেরকম আমাদের এখানে ওয়ার্কম্যান কম্পেনসেশনে 5,000 টাকা ছিল, কিন্তু এখন আমরা এস্টিমেট করে দেখছি যেটা 5,000 নয় 3,000 টাকা রাখলেই হবে। অর্থাৎ এই 3,000 টাকার মধ্যে 2,000 টাকা যেটা আছে এটা পুরানো অংশীদাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। সুতরাং এটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে না যেয়ে এটা ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, ক্যাপিটালে ওল্ড রেশিওতে পুরানো পার্টনাররা ভাগ করে নেবে। তাই আমি এটা এখানে মুছে দিলাম। এখন দেখো, এবার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে আমরা বন্ধ করব। বন্ধ করার সময় যেমন বন্ধ নর্মালভাবে করা হয় সেইভাবেই তোমরা করো। এদিক 8,500, 8,500। দেখো, ডেবিট দিকের ব্যালেন্স বেশি আছে, ক্রেডিট দিকের ব্যালেন্স কম আছে। অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স অকার করছে। ডেবিট ব্যালেন্স অকার করার অর্থ রিভ্যালুয়েশন, অর্থাৎ আমরা যে সমস্ত অ্যাসেট এবং লায়াবিলিটির পুনর্মূল্যায়ন করলাম তাতে এই প্রতিষ্ঠানটা লস হয়েছে। এই লসটা পুরানো পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে পুরানো রেশিওতে। তাই আমরা এখানে লিখব বাই ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে পুরানো যে সমস্ত অংশীদারগুলো আছে তাদের নামগুলো লিখব, এক্স অ্যান্ড ওয়াই। এক্সের 1875, ওয়াইয়ের 625। কি করে ভাগ করবেন বলে দেবো। দেখো, আমাদের এখানে 2,500 টাকা ডেফিসিট ছিল। এই ডেফিসিটটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। এই লসটা ক্যাপিটাল অ্যাকাউন্টের পুরনো যারা আছে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে যাবে এবং যাওয়ার নিয়ম হচ্ছে ওর রেশিও। আমাদের রেশিওটা ছিল 70, এক্সের ছিল 75% এবং ওয়াইয়ের ছিল 25%। তার মানে এক্সের ভাগে যাবে 2,500 ইন্টু 75%। তার মানে এটা করে দেখো 1,875। আর ওয়াইয়ের ভাগে যাবে 2,500 ইন্টু 25%, তার মানে হচ্ছে 625 টাকা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি যে কথাটা বারবার বলতে চাইছি, যদি এদিকটা প্রফিট মনে হয় তাহলে ক্রেডিট দিকে লিখবে, রিভ্যালুয়েশন করলে চেঞ্জটুকু। আর যদি তোমার গেন হচ্ছে বলে মনে হয় তাহলে, যদি তোমার লস হচ্ছে বলে মনে হয় তাহলে তুমি সেটাকে ডেবিট দিকে লিখবে। অর্থাৎ গেন হচ্ছে বলে মনে হলে ক্রেডিট দিকে লিখবে, লস হচ্ছে মনে হলে তুমি ডেবিট দিকে লিখবে। এরপর এই অ্যাকাউন্টগুলো ক্যাপিটালে চলে যাবে। চলে যাওয়ার পর দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। আমরা এখন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা নিয়ে ডিল করছি। তোমরা সবাই জানো ক্যাপিটাল অ্যাকাউন্টসের নর্মাল ফিচার হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। ব্যালেন্স শিটটা পুরানো যে ব্যালেন্স শিটটা রয়েছে সেটা তোমরা লক্ষ্য করবে, সেখানে দেখবে এক্সের ক্যাপিটাল 30,000, ওয়াইয়ের ক্যাপিটাল 20,000 টাকা আছে। এটাকে লেখার সহজ টেকনিক হচ্ছে বাই ব্যালেন্স বিডি। যার যে ক্যাপিটাল পুরানো ব্যালেন্স শিটে রয়েছে সেটা তোমরা লিখবে, কোনো চিন্তার দরকার নেই। প্রশ্নপত্র দেখে দেখে তোমরা লিখবে 30,000, 20,000, যার যা আছে পুরানো ব্যালেন্স শিটে। এরপর ওয়ার্কম্যান কম্পেনসেশন বলে যে কথাটা ছিল, বাই ওয়ার্কম্যানস, যা লেখা আছে দেখে দেখে লিখবে। ওয়ার্কম্যানস কম্পেনসেশন ফান্ড,
ওখানে যতটুকু আমার পরিবর্তন হয়েছে 2000 টাকা, সেই 2000 টাকাটাকে পুরানো রেশিওতে পুরানো পার্টনারদের মধ্যে ভাগ করবে, ওল্ড রেশিওতে। কিন্তু আবার বলছি ওল্ড রেশিওতে, এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য। ভাগ করলে এক্সের ভাগে পড়ছে 1500 টাকা, ওয়াইয়ের ভাগে পড়ছে 500 টাকা। এটা কিন্তু জেড কিছু পাবে না। প্রফিট লস অ্যাকাউন্ট, এটা একটা কিউমুলেটিভ ফিগার, মানে দীর্ঘদিন ধরে আমরা যে ব্যবসাটা করছি, এই ব্যবসাটা করার ফলে যে লাভ লোকসান অলরেডি জমেছে, সেই লাভ লোকসানটা পুরনো অংশীদারদের পাওনা, এটাও ওল্ড রেশিওতে ভাগ হয়ে যাবে বাই পি অ্যান্ড এল অ্যাকাউন্ট। এটাও কিন্তু ওল্ড রেশিও। ভাগ হয়ে যাওয়ার পর এক্সের ভাগে পড়বে 6000, ওয়াইয়ের ভাগে পড়বে 2000। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যে প্রিমিয়ামটা আনছে দেখবে লেখা আছে 15,000 টাকা। জেড বলে নতুন যে পার্টনার আমাদের এখানে জয়েন করছে, ও প্রিমিয়াম বাবদ আমাদের কাছে 15,000 টাকা নিয়ে আসছে। এই 15,000 টাকাটা পুরানো অংশীদার যারা, তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, এবং ভাগ করার নিয়ম হচ্ছে স্যাক্রিফাইস রেশিও। যাই হোক, স্যাক্রিফাইস রেশিওটা কি সেটা আমি তোমাদেরকে পরে বুঝিয়ে বলছি। যে টাকাটা এলো প্লেন লিখে দেবে বাই ক্যাশ, প্রিমিয়াম বা রেশিও কিন্তু স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইস রেশিও কী করে বার করতে হয় সেটা আমি পরে বলে দিচ্ছি। সেটা ভাগ করলে হবে 11,250 এবং 3,750। ঠিক একইভাবে আমাদের যখন আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করেছিলাম, অ্যাসেট এবং লায়াবিলিটি যখন পুনর্মূল্যায়ন করছিলাম, তখন আমাদের লস হয়েছিল। সেই লসটাকেও ক্যাপিটালে ট্রান্সফার করতে হবে টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। সবটা হয়ে যাওয়ার পরে ওই স্যাক্রিফাইসিং রেশিওটা একটু বলে দেবে। সেখানে লেখা আছে লসটা এক্সের ভাগে কত গেছে এবং ওয়াইয়ের ভাগে কত আছে, যা আছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকে দেখে দেখে পুরো ক্রস ওয়াইজ পোস্টিং করে দেবে। 1875 এবং 625। সমস্ত কিছু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে বন্ধ করা, ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে বন্ধ করা। কিভাবে বন্ধ করবে? যে দিকটা বেশি সেদিকটা যোগ করো। এদিকটা যোগ করলে হচ্ছে 48,750, জেডের হচ্ছে 26,250, জেডের কিছু নেই। ওয়াইয়ের হচ্ছে 26,250, জেডের কিছু নাই। ঠিক ফিগারটা এই দিকে অটোমেটিক বসিয়ে দাও। একেবারে উচ্চ মাধ্যমিকে তোমরা যা শিখে এসেছো, 48,750, 26,250 এবং এখানে। এরপর যে ফিগারটা শর্টফল হচ্ছে সেটা তোমরা ক্যালকুলেশন করে ক্যালকুলেটর দিয়ে করে টু ব্যালেন্স সিডি বলে লেখো, যেখানে যেখানে যা ফিগার আসছে। এখানে আসছে 46,875, এটাতে আসছে 25,625, এখানে কিছু আসছে না। আমি কি বললাম? ক্যাপিটাল অ্যাকাউন্টসে যা যা পরিবর্তন হয়েছে, পরিবর্তন মানে লাভ হোক লস হোক রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকে আসছে,
এবং যে সমস্ত রিজার্ভ বা প্রভিডেন্ট ফান্ড রয়েছে সেগুলো সব ক্যাপিটাল অ্যাকাউন্টে ওল্ড রেশিওতে ভাগ হয়ে যাচ্ছে। প্রিমিয়ামের যদি কিছু টাকা কেউ দিয়ে থাকে কোনো নতুন পার্টনার, তাহলে সেটা স্যাক্রিফাইস রেশিওতে ভাগ করতে হবে। ক্যাপিটাল অ্যাকাউন্টে সমস্ত পোস্টিং করার পর ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ক্লোজ করবে। ক্লোজ করলেই ক্যাপিটাল অ্যাকাউন্টসের একটা ব্যালেন্স বেরোবে, সিডিবিডি বেরোবে। আমরা এখানে বের করে নিয়েছি টু ব্যালেন্স সিডি। এটাকে জাস্ট অ্যাবাভ লাইন বিলো লাইন মেথডে বাই ব্যালেন্স বিডি বলে লিখলাম। 46,875 এবং 25,625। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি জেড জয়েন করার আগে আমরা অ্যাডজাস্ট করার পর এক্সের ক্যাপিটাল হচ্ছে 46,875, ওয়াইয়ের ক্যাপিটাল হচ্ছে 25,675, জেডের কোনো ক্যাপিটাল নেই। এই যে ফিগারটা অ্যাডজাস্ট করার পর যে ক্যাপিটালের ফিগারটা বের হয়েছে, এই ফিগারটাকে বলা হয় অ্যাডজাস্টেড ক্যাপিটাল। অর্থাৎ আমাদের এখানে অ্যাডজাস্টেড ক্যাপিটাল শুধু এক্স এবং ওয়াই দুজনের মধ্যে রয়েছে। দুজনের টোটাল অ্যাডজাস্টেড ক্যাপিটাল যা রয়েছে, অঙ্কটা তোমরা আরেকবার দেখো। জেডকে বলা হয়েছে যে এই অ্যাডজাস্টেড ক্যাপিটালের 1/4 জেড নিয়ে আসবে। এই অ্যাডজাস্টেড ক্যাপিটাল অর্থাৎ এক্সের অ্যাডজাস্টেড ক্যাপিটাল যা আছে, ওয়াইয়ের অ্যাডজাস্টেড ক্যাপিটাল যা আছে, দুটোকে যোগ করে এটার নাম হচ্ছে কম্বাইন অ্যাডজাস্টেড ক্যাপিটাল। এই কম্বাইন অ্যাডজাস্টেড ক্যাপিটালের 1/4 করলে যা হবে, এটা অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য অঙ্ক প্রবলেম, সেই পরিমাণ টাকা জেড আমাদের পার্টনারশিপ ফার্মে নিয়ে আসছে। সেটাকে তুমি বাই ব্যাংক বা বাই ক্যাশ বলে লিখতে পারো। তাহলে প্লেন লিখে দিলাম বাই ক্যাশ। দুজনের অ্যাডজাস্টেড ক্যাপিটালের 1/4 18,000, এটা জেড দিল 125। এরপর প্লেন ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেবে। (46,875, 25,625, 18,125) যেমনভাবে বন্ধ করো। 46,875, 25,625, 18,125 টু ব্যালেন্স বিডি। 46,875, 25,625, 18,125। অর্থাৎ আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি যে এটাকে ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স হচ্ছে। এটাকে আমরা যদি পরবর্তী ক্ষেত্রে ফরওয়ার্ড করে দিই, দেখা যাবে এক্সের ক্যাপিটাল হচ্ছে 46,875 ক্রেডিট ব্যালেন্স, ওয়াইয়ের ক্যাপিটাল অ্যাকাউন্টটা আছে 25,625 ক্রেডিট ব্যালেন্স এবং জেডের ক্যাপিটাল আছে 18,125 ক্রেডিট ব্যালেন্স। এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট, এর ক্রেডিট ব্যালেন্স আসছে। এটা আমরা যখন নিউ ব্যালেন্স শিট করব, নিউ ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে আসবে। ব্যালেন্স শিটটা, নতুন ব্যালেন্স শিটটা কী পজিশন সেটা আমি দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমে অ্যাসেট সাইডটা বলছি। দেখো ব্যালেন্স শিটে ক্যাশ ফিগার হচ্ছে 53,125। এখন 53,125 টাকা এলো কী করে? আমি এখানে ওয়ার্ড ছোট্ট করে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। 20,000 টাকা ছিল, এরপর 15,000 টাকা প্রিমিয়াম বাবদ এসেছে এবং 18,125 টাকা জেড ক্যাপিটাল বাবদ এনেছে। 20,000 টাকা আমাদের ফার্মে ছিলই, 15,000 টাকা গুডউইলের জন্য এনেছে এবং 18,125 টাকা ক্যাপিটাল বাবদ জেড এনেছে। এই তিনটির যোগফল দেখবে এই ফিগারটা আসছে। সানডি ডেটার্স আমি সংক্ষেপে লিখছি ভাই।
সানডি ডেটার্সের ফিগার হচ্ছে 14,250। সানডি ডেটার্সে আমাদের 16,000 টাকা ছিল, এর মধ্যে 1,750 টাকা ব্যাড হয়ে গেছে, অর্থাৎ এটা এখন সানডি ডেটার্সের ফিগার। স্টক ফিগারটা হচ্ছে 40,000। 40,000 ফিগার বই বলেই দেয়া আছে। আমাদের পুরানো স্টক যেটা ছিল সেটা 35,000। এই স্টকটারই ভ্যালুয়েশনের ফলে, বাজার দাম বৃদ্ধির ফলে 5,000 টাকা বেড়ে গেছে, বেড়ে যেয়ে এখন এই স্টকটার পরিমাণ হয়েছে 40,000 টাকা। ফার্নিচারে দেখবে লেখা আছে 10% ফার্নিচারের ভ্যালু কমে গেছে। হয়েছে 4,500। ফার্নিচারের পুরানো ফিগার ছিল 5,000, এর মধ্যে 10% 500 টাকা কমে গেছে, কমে যেয়ে বর্তমান ফার্নিচারের ভ্যালু হচ্ছে 4,500। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এর ফিগার হচ্ছে 18,750। এখানে পুরানো ভ্যালু ছিল 25,000, কমে গেছে 6,250 এই ফিগার। এটাই হচ্ছে, তার মানে ক্যাশের পরিমাণ 53,125, সানডি ডেটাস 14,250, স্টক 40,000, ফার্নিচার 4,500, ল্যান্ড এবং বিল্ডিং 18,250। এখন আমি লায়াবিলিটি সাইডে আসছি। লায়াবিলিটি সাইডে দেখো সানডি ক্রেডিটার্সের কোনো রকম পরিবর্তন হয়নি, যা ফিগার ছিল সেটাই আছে, সেটাই আমি দেখে দেখে প্রশ্নপত্র দেখে দেখে টুকে দিলাম। ক্যাপিটাল অ্যাকাউন্ট এই মুহূর্তে 3 জন আছে, এক্স, ওয়াই এবং জেড। এক্সের ক্যাপিটাল, ওয়াইয়ের ক্যাপিটাল, জেডের ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে আমরা পাবো। দেখবে সিডিবিডি ব্যালেন্স বেরিয়েছে ফাইনালি। এক্সের ক্যাপিটাল আছে 46,875, 25,625, 18,125, যোগ করে আসছে 90,625। উভয় দিকে টোটাল করলে ফিগার দাঁড়াচ্ছে 1,30,625। 1,30,625। দেখো ব্যালেন্স শিট অটোমেটিক মিলে গেছে। আমরা এবার ওই স্যাক্রিফাইস রেশিও বা অন্যান্য কিছু রেশিও সম্পর্কে সংক্ষেপে তোমাদেরকে 2-4টে কথা বলবো, তাহলেই তোমরা আশা করি বুঝতে পারবে। এছাড়াও এখানে তো আমি জাস্ট ওয়ার্কিংস করে করলাম, আমি তোমাকে ফাইনাল এর একটা সলিউশন শিট দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। স্যাক্রিফাইস রেশিও কী করে বার করতে হবে আমি সেটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আগের দিনে বলেছিলাম পুরানো একটা রেশিও থাকে এবং নতুন একটা রেশিও আসে নতুন কেউ জয়েন করার পর। দেখো আমাদের এখানে এক্স, ওয়াই, জেড 3 জন পার্টনার আছে। জেড নতুন, জেড আসার আগে এক্সের ছিল 75%, ওয়াই ছিল 25%। 75% মানে 3/4, 25% মানে 1/4, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ওল্ড রেশিও। ঠিক নিউ রেশিও বলে দিয়েছে আমাদের অঙ্কের মধ্যে জেডকে 1/4 শেয়ার দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ টোটাল শেয়ার যদি 1 হয়, 1-এর মধ্যে 1/4 শেয়ার জেডকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে রিমেনিং শেয়ারের পরিমাণ থাকে 3/4। টোটাল শেয়ার 1-এর মধ্যে জেড 1/4 শেয়ার অ্যাকোয়ার করার পর রিমেনিং শেয়ার থেকে 3/4। এই 3/4 শেয়ারটা হচ্ছে এক্স এবং ওয়াইয়ের, অর্থাৎ 3/4 শেয়ারের 3/4 রিমেনিং শেয়ারের 3/4 মানে হচ্ছে 9/16। এটা হচ্ছে এক্সের নতুন রেশিও। ঠিক একইভাবে জেডের এই রিমেনিং 3/4 শেয়ারের 1/4 মানে 3/16 হচ্ছে ওয়াইয়ের
বর্তমান রেশিও, আর জেডের বর্তমান রেশিও 1/4 মানে 4/16। দেখো তাহলে আমি সংক্ষেপে আর একবার বলে দিচ্ছি, পুরানো এক্সের রেশিও 3/4, নতুন রেশিও 9/16। ওয়াইয়ের পুরানো রেশিও 1/4, নিউ রেশিও 3/16। জেডের পুরানো রেশিও 0, নিউ রেশিও 4/16। এখন আমরা এর চেঞ্জগুলো বের করব। চেঞ্জ মানে আমি বলেই দিয়েছিলাম আগের দিনে, নিউ থেকে পুরানো বিয়োগ করবে। নিউ থেকে পুরানো বিয়োগ করলে এক্সের ভ্যালু আসছে -3/16, ওয়াইয়ের আসছে -1/16, জেডের আসছে +1/16। আমি কালকেই বলেছিলাম যদি মাইনাস চিহ্ন আসে তাহলে সেটাকে বলবে স্যাক্রিফাইস, পজিটিভ চিহ্ন আসলে সেটাকে বলবে গেন। অর্থাৎ জেড আমাদের যে 1/4 শেয়ার পেয়েছে, এই 1/4 শেয়ারের মধ্যে 3/16 অংশ স্যাক্রিফাইস করেছে এক্স এবং 1/16 অংশ স্যাক্রিফাইস করেছে ওয়াই। যে যত স্যাক্রিফাইস করেছে সেই স্যাক্রিফাইসে তুমি একটা প্লেন রেশিও বার করো এবং সেটাকে সিম্পলিফাই করো। দেখো আমি সেটাই লিখেছি, x/y সমান 3/16 এটাকে সিম্পলিফাই করলে আসছে 3:1। এখন প্রশ্ন তোমার মনে জাগতেই পারে কেন আমি এটা করলাম। এটা অন্য কোনো কারণ নেই, যে যত স্যাক্রিফাইস করছে, জেড যখন বা নিউ পার্টনার যখন গুডউইলের জন্য কোনো টাকা নিয়ে আসবে, সেই টাকাটা তারা তাদের স্যাক্রিফাইস রেশিওতে নিজেদের মধ্যে ভাগ করবে, যেটা আমরা অলরেডি ক্যাপিটাল অ্যাকাউন্টে ভাগ করে দেখিয়েছি। ক্যাপিটাল অফ এক্স যেটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে পাচ্ছি 46,875, অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ ওয়াই 25,625, কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল 72,500। আমাদের অঙ্কের যে ডাইরেকশান সেখানে লেখা আছে কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটালের 1/4 জেড ক্যাপিটাল হিসাবে আনবেন। সুতরাং জেডের ক্যাপিটাল হবে 72,500 ইন্টু 1/4 সমান 18,125। এই 18,125 টাকা জেড ক্যাপিটাল হিসাবে এনেছেন, যার জার্নাল হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু জেডস ক্যাপিটাল। সুতরাং তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখো, আমার মনে হয় এই অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের আজকেই অ্যাসিওর করছি এই জাতীয় এই কম্বাইন্ড ক্যাপিটাল জাতীয় অঙ্ক তোমাদের এইবারের পরীক্ষায় আসবে, তোমরা শিওর থাকো। কোনো প্রশ্ন বা কোশ্চেন কোয়ারি থাকলে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে।